নাম্বার টু যেটা, সেটা হচ্ছে সফট সিস্টেম, ওয়ার্ডস, সিসি বিহেভিয়ার, ভ্যালুস, প্রিন্সিপালস, কমপ্লায়েন্স অ্যান্ড মোর। ওয়ার্ডস, ওয়ার্ডস মানে কি? বিভিন্ন ব্র্যান্ড, যেমন ধরেন আপনার কাস্টমার কেয়ারে 10 জন এমপ্লয়ি আছে। এখন কাস্টমার ফোন দিলে কেউ সুন্দর করে সালাম দেয়, কেউ গুড মর্নিং জানায় বা শুভেচ্ছা জানায়, কেউ আবার কিছুই বলে না। তাহলে এই জিনিসটা কেন হইতেছে? কারণ জিনিসটা আপনার সুন্দর করে আপনার জায়গা থেকে ডিফাইন করা নাই, যে কোনটা আপনি করবেন এবং কোন জিনিসটা তারা মেনটেন করবে। আমি অনেক ব্র্যান্ডকে ফোন দিয়ে দেখছি যে তারা সুন্দর করে সালাম দেয়, অনেকে আবার শুভেচ্ছা জানায়, অনেকে কিছুই বলে না। তাহলে এই যে ওয়ার্ডিং গুলা, কাস্টমারকে কখন কিভাবে কি বলবে, এই জিনিসটা যদি সুন্দর করে সফট সিস্টেমে ডিফাইন করা থাকে, লেখা থাকে, তাহলে কিন্তু অলওয়েজ তারা সেম জিনিসটা ফলো করবে। সিসি বিহেভিয়ার, কাস্টমার কেয়ার বিহেভিয়ারটা কিরকম হবে? একটা গ্রাহক কমপ্লেইন দিল, ফোন দিয়ে একটা গালি দিল, গালি দিলে আমরা কি উল্টা আরেকটা গালি দিব? নাকি বললি আর ফার্মলি আমরা বুঝাবো যে না আপনি স্যার কাজটা ভুল করেছেন? অথবা আমাদের একটা ভুল হইলে আমরা কি সরি বলবো না বলবো না? এই যে বিহেভিয়ারটা কি হবে, কোন প্যাটার্নে হবে, টোন অফ ভয়েসটা কেমন যাবে, এগুলো কিন্তু ডিফাইন্ড, এগুলা লিখিত থাকবে আপনার কাছে। আমার মনে আছে আমরা গত 2 থেকে 3 বছর আগে আমি আমাদের ন্যাচারালস এর কাস্টমার কেয়ারটাকে আমি এরকম ওয়ার্ডিং এর মধ্যে নিয়ে আসছিলাম। কিরকম আনছে, আমি দেখলাম যে আমাদের টোটাল যতগুলা প্রশ্ন আসে, আমি কাস্টমার কেয়ার টিমকে কাজ দিছি যে তোমাদের কাছে গত 3 থেকে 6 মাসে যত প্রশ্ন আসছে, সেটা কমেন্টে হোক, মেসেজে হোক, সেটা ফোন কলে হোক, যতগুলা কোয়েরি আসছে, এই সবগুলো কোয়েরি একসাথে আমার কাছে পাঠাও। ওকে, ওরা এরকম অনেকগুলো, আই হোপ মনে হয় 100+ হবে, এক্সাক্ট ফিগারটা 3 বছর আগের মনে নেই এই মুহূর্তে। তো ওরা আমাকে এইগুলো একসাথে পাঠাইছে। আমার মনে আছে আমি পুরো 1 সপ্তাহ অন্য কোনো কাজ করি না, সব কাজ বন্ধ করে আমি প্রত্যেকটা কোয়েরির আমার পয়েন্ট অফ ভিউ থেকে আনসার লিখছি। কারণ আমার পয়েন্ট অফ ভিউতে আনসারটা লিখলে প্রপার আনসারটা কাস্টমারের, এই আপনাদের বিএসটি আছে কিনা, আপনাদের হালাল সার্টিফিকেশন আছে কিনা, আপনাদের জিএমপি নেওয়া কিনা, আপনাদের আইএসও আছে কিনা, এই আপনার প্রোডাক্ট কোথায় উৎপাদন করেন, দাম বেশি কেন, বিভিন্ন রকম প্রশ্ন কাস্টমাররা করতেই পারে এবং করে। এখন এতে আমি যেটা দেখলাম, এই প্রশ্নগুলোর উত্তর এক এক এমপ্লয়ি এক এক ভাবে দেয়, প্রত্যেকে তার কমন সেন্স অনুযায়ী দেয়। কিন্তু আমি যদি একসাথে পুরোটাকে ডিফাইন করে ফেলতে পারি, তাহলে সবাইকে যদি আমি পুরো জিনিসটা প্রোভাইড করি, সবাই এবার কপি করবে আর পেস্ট করবে, কপি করবে আর পেস্ট করবে, এবং আনসার কি, আমার ব্রেইনের আনসারটাই কাস্টমারের কাছে যাইতেছে একদম হাইয়েস্ট লেভেল থেকে। সো এটা আমি পুরোটা লিখলাম 1 সপ্তাহ ব্যাপী, সবগুলো প্রশ্নের সুন্দর করে লজিক্যালি, ইমোশনালি কানেক্ট করে, এর মধ্যে আমি কল টু অ্যাকশন অ্যাড করে দিছি, প্রত্যেকটা সুন্দর করে দিয়ে ওদেরকে সবাইকে একদম শিট আকারে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মেইল করে দেওয়া হয়েছে। এবার কাস্টমার কেয়ার টিমের কাজ কি, বসে বসে এই আনসারগুলো মুখস্থ ঠোঁটস্থ করে ফেলা আর সুন্দর করে ওর ফোল্ডারে সেভ করে রাখা। যখনই প্রশ্নটা চলে আসবে কপি করে জাস্ট ক্লায়েন্টের নামটা বসায় পেস্ট, কপি করে ক্লায়েন্টের নাম নিজের নাম বসায় পেস্ট। তার মানে দেখেন কত সহজ হয়ে যেতেছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং, দিস ইজ দ্য সিস্টেম। দেখেন, 1 সপ্তাহ আমি সিস্টেমটা বানাইতে কষ্ট করলাম, এবার বানিয়ে যখন আমি আমার টিমকে দিয়ে দিছি, ওরা এবার খুব মজা করে ইয়া দিচ্ছে, এবং সবার জন্য, সকল ক্লায়েন্টের জন্য আনসারিংটা তখন একই রকমই যাইতেছে, কোনো ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে না। সবচেয়ে মজার কাজ যেটা, ধরেন আমার কাস্টমার কেয়ারের এই 10 জনের সবাই আজকে চাকরি ছেড়ে দিল, বা আপনার প্রতিষ্ঠানের সবাই যদি আজকে ছেড়ে দেয় চাকরি, কাস্টমার কেয়ার, আপনি দেখেন পরের দিন মনে হবে আমি পথে বসে গেলাম, আরে আমার অ্যাড টেড সব বন্ধ রাখতে হবে, পুরো আবার নতুন লোক নেই, তাদেরকে আমি ট্রেন আপ করি। আমার এখানে সেম থাকবে, আপনি টেরই পাবেন না চেঞ্জ হয়েছে লোক কেন। বিকজ আপনি যখন ওই কাস্টমার কেয়ার লোকটা চলে গেছে, অন্য আরেকজন আসলো, তার হাতে তো আমি ম্যানুয়াল ধরাই দিচ্ছি, এই যে দেখো তোমার এই এই প্রশ্নগুলো আসবে, তুমি এটার জন্য এই এই আনসারগুলো নিবা, তোমার কাজ হলো আগামী 3 দিন বসে এগুলো মুখস্থ টুখস্থ করো, ডান। এবার ওর কাজ হচ্ছে যখন কোয়ারি আসতেছে সেম আনসার। এখন কাস্টমার তো বোঝার সুযোগ নেই কাস্টমার কেয়ার থেকে মানুষ চেঞ্জ হয়ে গেছে, এবং বারবার তাদেরকে নানান জিনিস আমাকে শিখাইতে হচ্ছে না, সবার জন্য অ্যালাইন। এর জন্য আপনারা বেস্ট এক্সাম্পল হিসেবে কাস্টমার কেয়ার আনসারিং গুলা খেয়াল করবেন ইসে, আহ, বিশেষ করে টেলকো গুলার, মানে এই গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, ওদের ওইখানে ফেসবুক পেজে যাবেন, ওদের কমেন্টে ঢুকবেন, ঢুকে দেখবেন মানুষের কোয়ারি অনুযায়ী কি চমৎকার করে ওরা সুন্দর করে ফ্রেমওয়ার্ক গোছানো, ওইভাবে সুন্দর করে সালাম দিচ্ছে, ক্লায়েন্টের নাম লিখতেছে, কে উত্তর দিয়েছে ইতি অমুক, তার নাম দিয়ে সুন্দর করে ডিফাইন করা।
এবং ওই স্ট্যান্ডার্ডে আপনি যদি নিতে পারেন, আপনি চিন্তা করে দেখেন। এখন এগুলোকে ওরা বসে বসে বারবার লেখেন না, এগুলো সুন্দর করে ওদের আনসারিং করে শিটগুলো দেওয়া আছে, ওরা সুন্দর এটার মেসেজটাও জানে এবং এটাকে কপি করে বসায় দেয়। তাহলে খেয়াল করে দেখেন তো, আপনার টোন অফ ভয়েস কাস্টমার কেয়ারের জন্য সবার জন্য একই রকমের যাইতেছে, কাস্টমার একই ধরনের সাপোর্ট পাইতেছে। তারপরে ভ্যালুস সফট সিস্টেমের মধ্যে থাকবে, অর্থাৎ আপনার কোম্পানি কোন কোন ভ্যালুর উপরে দাঁড়ায় থাকবে। আপনার কোম্পানি কি ট্রাস্টের উপরে, সবাই সবাইকে অনেক ট্রাস্ট করবে, এটাকে একটা ভ্যালু দেয়? আপনার কোম্পানি কি স্পিড, অনেক দ্রুত কাজ করাকে কি আলাদা ভ্যালু দেয়? আপনার কোম্পানি অনেস্টিকে কি অনেক ভ্যালু দেয়? আপনার কোম্পানি রেসপন্সিবিলিটি কি অনেক ভ্যালু দেয়? আপনার কোম্পানি ইমোশন আর এমপ্যাথিকে কি অনেক ভ্যালু দেয়? তার মানে এরকম প্রিন্সিপালস গুলো সুন্দর করে দাঁড় করানো থাকবে, সরি ভ্যালুস গুলা। তাহলে ভ্যালুস আপনাকে কি করে, এগুলো সফট সিস্টেম। সফট সিস্টেম কেন বলতেছি দেখেন, এই জিনিসগুলা কিন্তু হার্ড সিস্টেম না। হার্ড সিস্টেম ডেকোরেশন ডিজাইন এগুলো তো দেখা যাচ্ছে, কিন্তু সফট সিস্টেম গুলা ভ্যালুস দাঁড় করাইছেন, প্রিন্সিপাল দাঁড় করাইছেন, কমপ্লায়েন্স গুলো ঠিক করছেন, এগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে ভ্যালুস কি করে, ভ্যালুস হচ্ছে যেমন, ভ্যালু জিনিসটা সহজে যদি বোঝেন, আমরা এখানে যারা জয়েন করেছি প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু আলাদা আলাদা ভ্যালুস আছে। দেখেন, যেমন আমাদের ফ্যামিলিতে ভ্যালু কিভাবে ছিল, যে তুমি বাইরে যাবা খেলতে, ঠিক আছে, স্কুল থেকে আসছো, খাওয়া দাওয়া করো, 1 ঘন্টা ঘুমাবা, ঘুম থেকে উঠে খেলতে যাবা, খেলতে যাবা মাঠে, ঠিক আছে, বাট তুমি সন্ধ্যার আগে, আজানের আগে তোমাকে বাসায় ফিরতে হবে। কোনো কারণে আজান পার হওয়ার পরে যদি বাসায় ফিরছি, মায়ের একটাও মাটিতে পড়ে নাই। দিস ইজ দ্য ভ্যালুস। আবার একই সাথে আমি দেখছি যে আমার অনেক ফ্রেন্ডসরা, তারা আজানের পরেও মাঠে খেলতেছে, অন্ধকার থাকা পর্যন্ত খেলতেছে, মানে যতক্ষণ আলো পাওয়া যায়। তারপরে আবার রাত বিরেতে এক বন্ধু আরেক বন্ধুর বাসায় যাচ্ছে, ওইখানে রাতে প্রয়োজনে থাকতেছে, কিন্তু আমাদের ফ্যামিলিতে এই ভ্যালুস ছিল না। তাহলে এই যে প্রত্যেকটা ফ্যামিলি, এগুলো কিন্তু একটা ভ্যালুস। ঠিক আপনার অফিসে ভ্যালুস গুলো ডিফাইন করা থাকবে, যে আপনার অফিসে কি কেউ হাফ প্যান্ট পরে আসতে, যেমন আপনি যদি অ্যাপেলে জব করেন, হাফ প্যান্ট পরে অফিস করতে দেয় ওরা, কিন্তু এটা এটা আবার আপনি যদি একটা ব্যাংকে যান, সেখানে হয়তো করতে দিচ্ছে না। তার মানে এই যে হিডেন যে ভ্যালুস গুলো, যে আমাদের অফিসটা এই কালচার অ্যান্ড এই ভ্যালুর উপরে চলবে। যেমন আমাদের এইখানে একটা বড় ভ্যালুস হচ্ছে স্পিড। কারণ স্পিড মানে দ্রুত কাজ করতে পারা। আমাদের এইখানে আপনি জব করবেন, এখানে কাজ করতে চাবেন কোচকাঞ্চনে, আপনি যদি স্পিডে দৌড়াইতে না পারেন, তাহলে আপনি এখানে কাজই করতে পারবেন না, অবসুলিট হয়ে যাবেন, অটোমেটিক আপনাকে আমরা ফায়ার করে দিব। তো আপনি ডিফাইন করবেন যে কোন কোন ভ্যালুজ এর উপর আমার পুরো কোম্পানি দাঁড়ায় থাকবে, সবার মধ্যে ওই ভ্যালুজ গুলো ছড়াই দিবেন। যেমন আমাদের কোর 5টা ভ্যালুজ আছে, এই ভ্যালুজ এর উপরে আমরা আমাদের পুরো কোম্পানির সবাইকে পরিচালনা করি। এই যে টিম কথা শোনে না, বিকজ আপনার ভ্যালুজ সেট করা নাই। আপনারা অবাক হবেন যে আমাদের একটা শপিং মলে যাব, পুরো বাস শপিং মলের সামনে দিয়ে গেল, কিন্তু ওইখানে আমাদের নামালো না, কারণ ওইখানে বাসটা স্টপ করে নামানো নিষেধ। কিন্তু বাংলাদেশ হলে এটা জীবনও ফলো করতো না। কিন্তু এই শপিং মল পার হয়ে অনেক দূর ঘুরে ইউ টার্ন করে একটা ফ্লাইওভারের উপরে এসে গিয়ে আবার আমাদেরকে নামাইল। এখন এই সিস্টেমটা ওরা ডেভেলপ করছে এবং যেটা সবাই ফলো করে। তো আমাদের এই মহসিন ভাই সুন্দর করে বলতেছিল যে ওইখানে আপনি যদি পুলিশ অফিসারও হন, ইভেন আপনি প্রধানমন্ত্রীর ছেলেও হন, ইটসেলফ আপনি যদি প্রধানমন্ত্রীও হন, আপনি যদি যেই জায়গায় গাড়ি পার্ক করার কথা না, ওই জায়গায় যদি ভুলে আপনি গাড়ি রেখে দেন কিছুক্ষণ, আপনার জরিমানা অটোমেটিক আপনার জন্য স্লিপ চলে আসছে, আপনার মামলা হয়ে গেছে, এবং আপনাকে অন টাইমে আপনার পেমেন্টটা দিতে হবে। দিস ইজ দ্য ওয়ে। যার কারণে ওরা এলোমেলো বললো যে এরকমও মানুষ আছে যে টানা 6 মাস গাড়ি চালাইতেছে, 6 মাসে কোনোদিন একটা হর্ন দিতে হয় না গাড়ির, টানা 6 মান্থে একটা হর্ন দিতে হয় না। আপনি বুঝতেছেন? তাহলে এই পুরো জিনিসটা কিভাবে কাজ করতেছে, সিস্টেম দাঁড় করাইছে, যার কারণে অনেক ট্রাফিক লাগে না। এই যে আমরা শ্রীলঙ্কা গেলাম, অনেক ট্রাফিক পুলিশ নাই রাস্তাঘাটে, আর আমাদের লাল বাতি জ্বলতেছে একটা, বুঝছেন, লাল বাতি জ্বলছে, 3জন ট্রাফিক পুলিশ দাঁড়ানো, তারপর ট্রাফিক গিয়ে দৌড়ে থামাইতে হয়ে যায়, থামেন। কারণ আমরা সিস্টেমগুলো ফলো করি না, সিস্টেমগুলো ওইভাবে ডিফাইন করা নাই। যার কারণে মানুষ প্যাপো প্যাপো করে ইচ্ছা মতো হর্ন দিতেছে, যে যার যার মতো গাড়ি যেদিক দিয়ে ইচ্ছা চলতেছে, কারণ আমাদের পুরো জিনিসটা একটা সেন্ট্রাল সিস্টেমে নাই। আপনি এই কাজটা একবার করছেন, সাথে সাথে একটা বড় জরিমানা হয়ে যাক, একবার করছেন সাথে সাথে আপনাকে জেলে ধরে নিয়ে যাক, এবং কন্টিনিউ এটা টানা 3 দিন করেন স্ট্রংলি, পুরা বাংলাদেশ দেখবেন সোজা হয়ে গেছে। কিন্তু আমরা এই সিস্টেমের প্রয়োগটা করি না। আমাদের লাল বাতি ঠিকই আছে, কিন্তু লাল বাতি অবস্থায় টান দিলে তার যে একটা মামলা হবে বা ওই গাড়িটা নিয়ে যে নিয়ে যাবে, এইটা কেউ নাই। ওই গাড়ি টান দিয়ে চলে গেছেন, পুলিশ ধরছে, আপনি 100 টাকা দিলে আপনাকে আবার ছেড়ে দিচ্ছে।
And এই যে যে ভ্যালুজ এর অভাব, এটা আমাদের দেশে যেমন অভাব, এই অভাবটা আমাদের কোম্পানিগুলোতেও হয়, যার কারণে আমরা এমপ্লয়ি রাখতে পারি না, ভালো এমপ্লয়ি আমাদের ওইখানে থাকে না। তো আপনি সুন্দর করে আপনার ভ্যালুগুলো ডিফাইন করেন, যে আমার এই পুরো কোম্পানিটাতে চলবে এই 5টা ভ্যালুর উপরে বেস করে চলবে। এই ভ্যালুগুলো হচ্ছে তোমার জন্য ফরজ পালন করা। এই ভ্যালু যদি তুমি পালন না করো, তাহলে তুমি অনেক ভালো পারফর্ম করলেও আমরা তোমাকে কোম্পানিতে রাখবো না, তোমাকে আমরা ফায়ার করে দিব। ঠিক এভাবে করে আপনার কোম্পানির যদি কোনো প্রিন্সিপাল দাঁড় করানো না থাকে, তাতে সমস্যা কি হবে জানেন? কাস্টমার আজকে বলবে যে আজকে 10% ডিসকাউন্ট দেয় আমি কিনবো, আপনি দিলেন 10%। যখনই 10% দিবেন 2 দিন পর বলবো 10 আর কি দিয়েছে, আপনি তো অনেক লাভ করেন, আপনি 15% দেন। দাম কমাইতে কমাইতে কাস্টমারকে যদি লসেও দেন আপনি, বিলিভ মি অর নট, কাস্টমার বলবো আরো কমান। একটা প্রোডাক্টের আপনার কিনা দাম আছে ধরেন 200 টাকা, 20 টাকা, আপনি কাস্টমারকে বিশ্বাস করেন এটা 200 টাকায় দিয়ে দেখেন, তখনও সে বলবে আমার 180-তে দেন। তার মানে আপনার প্রিন্সিপাল কিন্তু ঠিক নাই, আপনি বারবার দাম কমাচ্ছেন। আপনি একজন ইনবক্সে ডাকতেছেন, তারে এক রেট দিতেছেন, আরেকজনের আরেক রেট দিতেছেন। যখন এটা করতেছেন আপনি আপনার প্রিন্সিপালসে নাই। আর আপনি যখন স্ট্রেট আপনার প্রিন্সিপাল যে ভাই আমার সিস্টেম হচ্ছে এইটা, আমি এইভাবে হলে আপনাকে দিতে পারবো, এর বাইরে পাবো না, যখন আপনি এরকম কঠোর, যখন ডিফাইন, দেখবেন আরো বেশি কাস্টমার আপনার কাছে আসতেছে। এই যে আমাদের ব্রেভ কোর্স, প্রত্যেকটা ব্যাচে আমাদের প্রাইস হাই হয়। এরপরে মানুষ আগের ব্যাচে যারা অফার পাইছে তারা এসে আহ, ইয়া করা শুরু করে যে না আগে তো স্যার এটা আমি 3,20,000 দিছিলেন, এখন 3.5 লাখ আমি দিব না। না দিলে নাই, কিচ্ছু করার নাই, দিলে পরের ব্যাচে আসেন, যখন 5 লাখ হবে তখন আসেন। আমি আমার প্রিন্সিপাল থেকে সরবো না। কারণ আপনার ওই টাইমলাইন পর্যন্ত যে অফারটা দেওয়া ছিল, আপনি টাইমলাইনের মধ্যে জয়েন করলে ওই অফারটা পাবেন, টাইমলাইনে জয়েন না করলে ওই অফারটা পারবেন না। দিস ইজ সিম্পল, দিস ইজ মাই প্রিন্সিপালস। আপনি আমার থেকে শিখতে গেলে, আমার থেকে পণ্য নিতে গেলে, আমার সাথে ব্যবসা করতে গেলে আমার প্রিন্সিপালসে আপনাকে আসতে হবে। পছন্দ না হলে আরো হাজারো কোচ ট্রেনার অনেক কিছু আছে, তাদের কাছে যান। আপনি আমার এজেন্সি, যেমন আমার এজেন্সিতে কাজ করতে গেলে আমাদের গেরিলা ডিজিটালে আপনাকে 70% অ্যাডভান্স টাকা আগে দিতে হয়। এখন বলবেন যে না আমি তো কাজই বুঝে পেলাম, আমি 30% দিই না, আমি দিব না ভাই। এখন আপনার আমার প্রিন্সিপালস আপনাকে এটা দিয়েই করতে হবে, এটা যদি না দিতে পারেন আমি কাজ করব না। সমস্যা কি? আপনার ভালো না লাগলে অনেকেই আছে যে কাজ করার পরে টাকা নিবে, তাদের কাছ থেকে যান, আমি সুন্দর করে রাস্তা দেখাই দিই। সো এইভাবে আপনি প্রিন্সিপালস গুলো ডিফাইন করে ফেলবেন যে এইটা এইটা এইটা, এই বাইরে আমি কিছু করব না। এখন কাস্টমারের জন্য যেমন ধরেন আমাদের এইখানে একটা গ্যারান্টি পিরিয়ড থাকে, আমাদের যারা ব্রিফ কোর্সে জয়েন করে, ইটস এ লং কোর্স 6 মান্থের। সো এটা যেহেতু একটা হাই ভ্যালু প্রোগ্রাম, একজন হয়তো আমার কথায় মোটিভেট হয়ে বা কারো কথায় অনুপ্রাণিত হয়ে সে ভুল ক্রমে ধরেন ব্রেভে চলে আসছে। এখন এটা 10 লাখ টাকা ভ্যালুর একটা কোর্স, তো এখন চলে আসছে এতগুলা টাকার ব্যাপার। এখন সে করে টোরে মনে করলো যে না আমি তো প্রতারিত, বা আমার তো মনে হইতেছে এটা আমার চলবে না, কাজে লাগবে না। তাহলে সুন্দর করে সে আমাদেরকে কমপ্লেইন জানাইতে পারবে। কতদিনের মধ্যে? 1 মাস একটা টাইম ফ্রেম তাকে দেওয়া আছে, 1 মাসে সে 7টা ক্লাস পাবে, কক্সবাজার ট্যুর পাবে, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের গ্রুপে সব কিছুই সে পাবে। এত কিছু, ইভেন ওই সময়ের মধ্যে তার পিছনে আমার 60-70 হাজার টাকা খরচও হয়ে যাবে। তারপরে যদি তার মনে হয় যে না আমি কিন্তু এটা আমার জন্য মনে হইতেছে না, কাজ আমি ভুলে চলে আসছি স্যার, বা আমার টিমকে জানাইলে সাথে সাথে আমরা ইনিশিয়েটিভ নিয়ে ওই দিনে 3 ওয়ার্কিং ডেজ আমরা তাকে তার ফুল পেমেন্টটা ব্যাক করে দিই। 1 টাকাও আমরা কেটে রাখতেছি, দিস ইজ আওয়ার প্রিন্সিপাল। এটাতে মানুষ এসে গুড ফিল করে। এখন এই প্রিন্সিপালসের বাইরে গিয়ে 1 মাস যে টাইম লাইন, এখন যদি সে 1 মাসের জায়গায় চিন্তা করলো 1 মাস তো দেখলাম, আরেকটা মাস করে দেখি দেখি কিছু হয় কিনা, আরেক মাস করে দেখলো হয় না, এখন যদি 2 মাসের সময় এসে সে আমার বলে আমি কিন্তু 1 টাকাও ফেরত দিব না, ইভেন 1 মাসের পরে একদিন পরে জানাইলো আমি ফেরত দিব না। যার কারণে আমি গ্রুপে এটা আবার অ্যালার্ম দিই, আপনাদের কিন্তু আর 2 দিন আছে, আর একদিন আছে, আজকেই কিন্তু গ্যারান্টি ক্লেম করার লাস্ট ডেট। এই ডেটে যদি না করেন পরে ক্লেম করলে কিন্তু পাবেন না। তার মানে আমি আরো রিওয়াইন্ড করে দিই, রিমাইন্ডার দিয়ে দিই, যাতে এই টাইমে, দিস ইজ মাই প্রিন্সিপালস, এইটাকে আপনাকে ফলো করতেই হবে। এটা ফলো না করলে আমার সাথে আপনি কন্টিনিউ করতে পারেন। ঠিক এইভাবে আপনার প্রিন্সিপালস গুলো যখন ডিফাইন করা থাকবে, বিশ্বাস করেন কাস্টমারকে অনেক সুন্দর ডিল করতে পারবেন। ইভেন আমরা আপনি যখন ব্রেভে জয়েন করবেন দেখবেন আপনার সাথে একটা এগ্রিমেন্ট করব আমরা সুন্দর করে, আমি আপনাকে কি কি সাপ্লাই দিব, আমার কাছ থেকে আপনি কি কি পাবেন, কয়টা কোর্স, কি কি কোর্স পাবেন, এইটা আপনাদের স্ট্যাম্পে আপনার সাথে সুন্দর করে একটা সাইনিং হবে, যেখানে আমি সাইন করব, আপনি সাইন করবেন। রিটেন লেখা থাকবে যে আপনার দায় দায়িত্ব কি কি, আমার দায় দায়িত্ব কি কি। গ্যারান্টি পিরিয়ড মানে মৌখিক কোনো মোটিভেশনাল কিছু নেই। এবং আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে কোনো কোর্সে জয়েন করার আগে এগ্রিমেন্ট করে কোর্স করাচ্ছে।
অনলাইনে করে অনেকে আমি জানি, বাট অফলাইনে আমরা একদম স্ট্যাম্পের মধ্যে প্রিন্ট করে আপনার নাম ঠিকানা, আমার নাম ঠিকানা, ভোটার আইডি সহ লিখা, ওইখানে আমি সাইন করে দিচ্ছি যে আমার রোল এই এই জিনিসগুলো আমি দিব, এই এই জিনিসগুলো আপনি দিব না, আপনার রোল এটা 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 করে যাবেন। তো দুই পক্ষ পুরো জিনিসটা বুঝলে দেন মুভ ফরওয়ার্ড, না বুঝলে আপনার মন মতো হয় নাই, ওকে ডান, আপনি চলে যান। এত ক্রিস্টাল ক্লিয়ার। সো এইভাবে যখন আপনি স্বচ্ছভাবে প্রত্যেকটা ডিল করবেন, প্রত্যেকটা জিনিসকে রেডি করবেন, বিশ্বাস করেন আপনি কাস্টমারও আপনার সাথে মজা পাবে কাজ করে, সে আপনাকে ছেড়ে যাইতে চাবে না, সে আপনার জন্য মরিয়া হয়ে কাজ করবে। অ্যান্ড ফিফথ ওয়ান যেটা কমপ্লায়েন্স, আমি এটা একটা সফট সিস্টেমের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আমি এরকম বহু উদ্যোক্তাকে দেখছি যে যারা বিজনেস করে অনেক দিন ধরে, কিন্তু তার বিজনেসে একটা ট্রেড লাইসেন্স নাই। আমার মনে আছে আমাদের একজন ব্রেভ মেম্বার ব্রেভে জয়েন করার পরে এসে আমাকে বলতেছে, স্যার আমি গত 12 বছর ধরে একটা আইটি কোম্পানি চালাই, আমার ট্রেড লাইসেন্স নেওয়া আছে, কিন্তু রিসেন্ট একটা কোম্পানি এসে বলতেছে এই কোম্পানি নাকি তাদের, আমার ট্রেড লাইসেন্স নেওয়া তাদের কেমনে হয়? পরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি এটা ট্রেডমার্ক করেছিলেন? বললো না স্যার। আমি বললাম ট্রেডমার্ক যদি না করে থাকেন ট্রেড লাইসেন্স তো কাজে দিবে না, ট্রেড লাইসেন্স দিয়ে অ্যাকাউন্ট করে হয়তো ইয়ে করতেছেন, যেহেতু ট্রেডমার্কটা উনি করেছে, তার মানে এই ব্র্যান্ডটার রেজিস্ট্রেশন ওনার নামে, তার মানে এই ব্র্যান্ড আপনি 12 বছর ধরে কাজ করেন, উনি কাজ না করেও এখন মালিক কিন্তু উনি। এখন আমরা অনেকেই ব্র্যান্ড বানাইতে চাই, তাহলে ব্র্যান্ড বানাইতে চাইলে আপনার প্রথম কাজ হচ্ছে ব্র্যান্ডটাকে সরকারিভাবে ট্রেডমার্ক অফিস থেকে রেজিস্ট্রেশন করা। তাহলে আপনি ব্র্যান্ড বানাইতে চান, আপনি রেজিস্ট্রেশন করলেন না, আপনার নামটা একটু পপুলার হয়ে গেল, আমি গিয়ে যদি রেজিস্ট্রেশন করি এটার মালিক আমি। এই কমপ্লায়েন্স গুলো খুবই ইম্পর্টেন্ট। অনেকে ব্যাংক লোন নিতে চান, আমিও নিজে যদিও কোনোদিন ব্যাংক লোন নেই না, এবং আমি কোনো বিজনেসের জন্য ব্যাংক লোন ইন্টারেস্টেড না নেওয়াটা, আমি ইন্সপায়ারও করি না, যেহেতু এখানের সাথে সুদী একটা ব্যবস্থা জড়িত। কিন্তু তারপর অনেক ইসলামিক ফাইন্যান্সিং এর ইয়ে আছে, ওগুলোতে আপনারা যেতে পারেন। আপনি ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার অন্তত ট্রেড লাইসেন্সে 3 বছরের বয়স লাগবে। এখন আপনি 3 বছর ধরে ব্যবসা করতেছেন, ট্রেড লাইসেন্স করেন নাই, ব্যাংকে একটা ফাইন্যান্সের আবেদন করবেন, লোনের জন্য আবেদন করবেন, এখন ওইখানে কাগজপত্র ডকুমেন্ট চাইছে, আপনি তড়ি ঘড়ি করে 1 সপ্তাহের মধ্যে একটা ট্রেড লাইসেন্স বানায় জমা দিলেন, কাজ হবে না। তারা বলবে যে আপনি ভাই এতদিন ধরে ব্যবসা করেন, আপনার তো ট্রেড লাইসেন্স নাই। অনেক ব্যবসায়ী অনেক দিন ধরে ব্যবসা করে, তার কোনো অ্যাকাউন্ট মেনটেন করে না। ভাই আপনি যদি অ্যাকাউন্টে ফ্রিকুয়েন্ট লেনদেন না করেন, আপনার স্টেটমেন্ট ভারী হইতেছে না, স্টেটমেন্ট ভারী না হলে ব্যাংক আপনাকে ফাইন্যান্স করবে না, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আপনাকে ফাইন্যান্স করবে না। স্টেটমেন্ট ভারী না হলে আপনি একটা ইনভেস্টরকে পিচিং করতে গেলে আপনি ডেটা ভালো দেখাইতে পারবেন না। স্টেটমেন্ট ভারী না থাকলে আপনি দেশে দেশের বাইরে যে বিভিন্ন অপরচুনিটিতে যাবেন, ক্যান্টন ফেয়ারে যাবেন, দুবাইতে অর্গানিক প্রোডাক্টের ফেয়ারে যাবেন, সারা ওয়ার্ল্ডে জার্মানিতে ফেয়ার যাবেন, অনেক ধরনের অপরচুনিটি আছে, বিজনেস শো গুলোতে যাবেন, ইনভেস্টমেন্ট সামিট গুলোতে যাবেন, এবার অ্যাপ্লাই করবেন, আপনি তো ভিসা পাবেন না। এখন কমপ্লায়েন্স বলতে আমরা শুধু মনে করি যে ও কাগজপত্র এটা গভর্নমেন্টের জন্য দরকার, না ভাই, কাগজপত্র আপনার জন্য দরকার। আপনার ভ্যাটের কাগজগুলো ঠিক মতো রাখা, আপনার ট্যাক্স ফাইলটা রেডি করা, এগুলো রেডি না করে, যেমন আপনি যদি সুপার শপে অনবোর্ড হইতে চান, আপনি যদি কর্পোরেটে ব্যবসা করতে চান, তাহলে আপনার টিন নাম্বার লাগবে, আপনার বিন নাম্বার লাগবে, আপনার জয়েন্ট স্টকের সার্টিফিকেশন লাগবে, আপনার ট্রেডমার্ক লাগবে, আপনার বিএসটিআই লাগবে। দিস ইজ অল অ্যাবাউট কমপ্লায়েন্স। এবং এই জিনিসগুলো যত সুন্দর করে অর্গানাইজড করে রাখবেন, ডে ওয়ান থেকে আপনি করেন, করলে কি হলো, আপনি যেই দিন আর ট্রেড লাইসেন্সটা করলেন ওই দিন থেকে আপনার ব্যবসার বয়স কাউন্ট হওয়া শুরু হলো। সো এটা একটা লিগেল ফার্মের সাথে কথা বলেন যে কখন কোন কাগজগুলো আমার করতে হবে। দিস ইজ দ্য পার্ট অফ সফট সিস্টেম। এখন এগুলো আপনি করেন নাই, হঠাৎ করে একটা সংস্থা চলে আসছে, অথবা আপনি দেখা গেলো বিন নাম্বার একটা করে বের করে রাখছেন ব্যাটের কাগজ, আপনি প্রতি মাসে মাসে এটা রিটার্ন জমা দিতে হয়, আপনি দিচ্ছেন না। হঠাৎ করে ব্যাটের লোকজন এসে আপনারা ধরছে যে আপনি তো গত 1 বছর ধরে বিন নাম্বার বের করছেন, আপনি তো 1 টাকাও ভ্যাট দেন নাই। এবার আপনি বললেন যে আমি ভ্যাট দিব, আমার তো ব্যবসা ওরকম হন নাই। এখন তারা বলবে ব্যবসা হয় নাই, কিন্তু আপনি জিরো রিটার্ন জমা দিতেন, জিরো রিটার্ন তো দেন নাই। এখন ঠিকই দেখবেন 1 বছর পর আপনার জন্য 1,20,000 টাকা একটা জরিমানা চলে আসছে। সেই কমপ্লায়েন্স গুলো খুবই ইম্পর্টেন্ট। এবং এইগুলো করে দেওয়ার জন্য আপনার যে প্যারা নিতে হবে তা না, বাংলাদেশে বহু লিগেল ফার্ম আছে, বহু প্রতিষ্ঠান আছে যারা আপনার জন্য ট্রেড লাইসেন্স করে দিবে, ট্রেডমার্ক করে দিবে, টিন করে দিবে, ভ্যাট করে দিবে, জয়েন্ট স্টকের কাগজপত্র করে দিবে, করে আবার রিটার্ন সাবমিট করে দিবে। আপনি জাস্ট পেমেন্ট করবেন, প্যারা তাদের হাতে দিয়ে দেন, তারা ওই কাজে এক্সপার্ট, আপনার ভ্যাট শিকার দরকার নাই, আপনার ট্যাক্সের আইন পড়ার দরকার নাই। তাহলে আপনি 6 মাস ব্যাপী শুধু ট্যাক্সের ভ্যাটের আইনই পড়বেন, তাহলে আপনার ব্যবসা সামলাবে কে? বরং ভ্যাট ট্যাক্স নিয়ে যারা এক্সপার্ট আছে, পড়াশোনা করছে, আমার এই ঝামেলা তার কাঁধে দিয়ে দিয়ে ও এগুলা করুক।
আমি চিন্তা করব আমার কাস্টমার নিয়ে, আমার টিম নিয়ে, ব্যবসাকে বড় করার জন্য, বিজনেসের ফান্ডামেন্টাল জায়গাতে আমি সময় দিব। এন্ড দিস ইজ অল অ্যাবাউট সফট সিস্টেম। এইগুলো যখনই ডেভেলপ করা নাই, তখনই দেখবেন যে একটার পর একটা ঝামেলা, পেরেশানি, আরে ব্যাটের লোক আসলে কি করব, ট্যাক্স চলে আসতেছে, অমুকে আসতেছে, কারণ এই জিনিসগুলো আপনি করেন নাই। এখন বিএসটিআই বিএসটি করেন, বিএসটি অফিসে যান, আপনি হয়তো করতে 3 মাস 6 মাস আপনার টাইম লাগতে পারে, কিন্তু আপনি যখন করে ফেলবেন, তখন দেখবেন আপনি রিল্যাক্সে যে কোনো জায়গায় আপনি সুপার শপে প্রোডাক্ট বেচতে পারবেন। আপনি যে কোনো কর্পোরেট হাউসগুলোতে, ব্যাংকগুলোতে, ফার্মাসিউটিক্যাল, আমরা ফার্মাসিউটিক্যাল গুলোতে প্রোডাক্ট দিই, তাহলে আপনি ফার্মাসিউটিক্যালসে ব্যবসা করতে চাইলে তো আপনার এই কমপ্লায়েন্স গুলো যদি আমাদের রেডি না থাকতো, এই কাগজপত্র আমাদের না থাকতো, তাহলে তো তাদের ওইখানে আমরা অনবোর্ডই হইতে পারতাম না। তো দিস ইজ অল অ্যাবাউট সফট সিস্টেম। আই হোপ আমরা এখন ক্লিয়ার যে এই প্রত্যেকটা পার্ট ধরে 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 জিনিসগুলোকে আপনার রেডি করে ফেলতে হবে। অ্যান্ড নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম। ট্রেনিং প্রোগ্রাম, নাম্বার, মেট্রিক্স, ইনফরমেশন সিস্টেমগুলোতে কি থাকবে? নাম্বার, মেট্রিক্স, কোম্পানির গোল, কোম্পানির ভিশন, কোম্পানি আগামী দিনে কোথায় যাবে, 5 বছর পর কোথায় যাবে, 10 বছর পর কোথায় যাবে, এই প্রত্যেকটা জিনিস সুন্দর করে আমার এই ইনফরমেশন সিস্টেমে থাকা লাগবে। এবং এই ইনফরমেশন সিস্টেমে সবাই জানবে কখন কোন প্রোগ্রাম হইতেছে, কখন কোন জায়গায় আমরা যাচ্ছি, এভরিথিং শুড বি রিটন, একদম নাম্বার। এখন আপনি বলবেন যে আমি কি সবার কাছে আমার কোম্পানির সকল প্ল্যান বলে দিব? নো, অ্যাবসলুটলি না। কেন? যার কাছে যতটুকু বলার দরকার, যার কাজ বাস্তবায়নের জন্য যতটুকু ইনফরমেশন থাকা দরকার, ততটুকু ক্লারিটি কিন্তু তাকে দিতে হবে। ততটুকু ক্লারিটি যদি তাকে না দেন, তাহলে সে তো ড্রাইভ দিতে পারবে না। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে, আমার মাথায় সব রেখে দেই, কর্মীদের বলি দৌড়াও, এটা করো, ওইটা করো না। এই যে ভিশন দেখতেছেন, এই যে যে আমরা 10 লক্ষ দক্ষ উদ্যোক্তা বাংলাদেশে তৈরি করা নিয়ে, ট্রেন আপ করা নিয়ে আমরা কাজ করতেছি, এই যে যে বিগ ভিশনটা, এটা আমাদের টিমের সবাই জানে কিন্তু। তাহলে এটা সুপার ফায়ার আপ হয় তারা, চিন্তা করে যে না, আমরা বসের সাথে আসি, কাঞ্চন স্যারের সাথে আসি, আমরা একটা বড় কিছুর জন্য আমরা ড্রাইভ দিতেছি। তো বড় কিছুর জন্য যেহেতু ড্রাইভ দিচ্ছে, তাদের মধ্যে একটা গুড ফিলিং তৈরি হয়। এরপরে ট্রেনিং প্রোগ্রামের, ইনফরমেশন সিস্টেমে ট্রেনিং প্রোগ্রামে আয়োজন করেন, কোম্পানির ফান্ডামেন্টাল বেসিক ট্রেনিং তৈরি করেন, কোম্পানির কাস্টমার কেয়ারে যারা কাজ করে, কাস্টমার কেয়ারের এক্সপার্টদের কি দিয়ে তাদের ট্রেনিং আপের ব্যবস্থা করেন, যারা অ্যাকাউন্টসের কাজ করে তাদের ভ্যাট ট্যাক্স বা এই জাতীয় যে কমপ্লায়েন্স গুলো জানা দরকার, এইগুলোর উপরে তাদের ট্রেনিং করান, যারা ক্রিয়েটিভে কাজ করে, কপি রাইটিং এ হইলে কপি রাইটিং এর উপর ট্রেনিং করান। তো এরকম বিভিন্ন ধরনের আউটসাইডার ট্রেনার এবং ইনসাইড থেকে যদি আপনি বা আপনার টিম মেম্বাররা কেউ মানে সক্ষম হয়, তাদের দিয়ে ট্রেনিং করান। তাহলে ট্রেনিং গুলা কি করছে? আমার কর্মীদেরকে দক্ষ করতেছে। তাহলে দক্ষ হলে আমার সুবিধা কি? আপনি এখন ধরেন আপনি দা দিয়ে কোনো একটা কিছু কাটতে যাচ্ছেন, বা করাত দিয়ে কোনো একটা কিছু কাটতে যাচ্ছেন, বা কুঠার দিয়ে একটা গাছ কাটার জন্য প্ল্যান করতেছেন। এখন কুঠার যদি ধারালো না হয়, সারাদিন গাছের পেছনে, একটা গাছ কাটতে সারাদিন লাগবে। আর কুঠার যদি যথেষ্ট ধারালো হয়, তাহলে আপনি অনেক গাছ অল্প সময়ের মধ্যে কেটে ফেলতে পারবেন। তাহলে এই যে ধারালো করবে কি আমাকে ট্রেনিং, নিজেও যেমন, এই যে আপনি যেমন ট্রেনিং করছেন, আপনার উদ্যোক্তা, দেখেন আপনার মস্তিষ্ক কিন্তু অনেক তীক্ষ্ণ হচ্ছে। এই 3 দিনের প্রোগ্রামে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, প্রত্যেকের ব্রেনের ভাইব্রেশন অনেক বেড়ে গেছে। প্রত্যেকের ব্রেনে এখন আইডিয়া ক্যাচ করতেছে যে না, আমি তো এটা করতে পারি, ওইটা। দেখেন আপনার মনে হইতো কয়দিন আগে এই ক্লাসটা করার আগে আপনি একটা বন্দি ঘরের ঘরের মধ্যে ছিলেন, মনে হইতেছিল একটা বদ্ধ গুহার মধ্যে আছে। কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামটা আপনার চোখ মুখ খুলে দিচ্ছে, আচ্ছা এটাও তো করা যায়, এইভাবেও তো চিন্তা করতে পারি, ও আচ্ছা আচ্ছা, এরকম মার্কেটিং প্ল্যান তো অনেক আইডিয়া আপনার ব্রেনে এখন পপ আপ করতেছে বিকজ অফ দ্য ট্রেনিং। তাহলে এটা যদি আপনি কন্টিনিউয়াস করেন, এই যে ব্রেভ থেকে এত আউটপুট, এত রেজাল্ট কিভাবে বের হয়? বিকজ কন্টিনিউয়াসলি তারা ট্রেনিং এর মধ্যে, কোচিং এর মধ্যে একটার পর একটা তারা ইউজ করার মধ্যে থাকে। যখন এটা থাকে, তখন তারা আলটিমেটলি ভালো ভালো রেজাল্ট পায়। ঠিক এইভাবে আপনি যেমন করছেন, আপনার কর্মীদের জন্য এরকম আয়োজন করেন, ছোট ছোট বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন ট্রেনিং, কর্পোরেট অনেক ট্রেনাররা করে, তাদের দিয়ে তাদেরকে তীক্ষ্ণ করেন, তাদেরকে ট্রেন আপ করেন। তো এবং তাদের মাথায় যে নাম্বারগুলা সুন্দর করে সেলস টিমে কাজ করে, তার সাথে শুধু নাম্বার নিয়ে কথা বলবেন, যে তুমি আজকে কয়টা দোকান ভিজিট করছো, এতটা। এখন কয়টা দোকান ভিজিট করছো স্যার? আজকে তো আমি একটু অসুস্থ ছিলাম, এটা ছিল, আমি রোদ বেশি ছিল, বৃষ্টি ছিল, ওই রাস্তা ভাঙা ছিল, বিদায় এই এই। ওরে বলবেন জাস্ট তুমি নাম্বারটা বলো, কারণ আমি যে বক্সের মধ্যে লিখবো এখানে নাম্বার ছাড়া অন্য কিছু লেখা যায় না। তার মানে কথা হবে নাম্বারে। কাস্টমার কেয়ার, তুমি আজকে কতজনকে কল করছো? তার মানে পারফরমেন্সটা বিবেচনা করব নাম্বারে, আমরা কথা বলবো নাম্বারে। মিটিং 3টায় দিছেন, 3টাই হবে নাম্বারে। স্যার আমি বিকেলে আসবো না, দুপুরে আসবো না, না এটা তো কোনো নাম্বার না। স্যার দেখেন আমি একটা সেরা কাজ করে আপনারা দেখাই দিচ্ছি। সেরা কাজ মানে কি? কয়টা কাজ,
কয়টা রেজাল্ট তুমি আনবা। তাহলে প্রত্যেকটা এমপ্লয়ির সাথে আপনি নাম্বারকে অ্যালাইন করেন, যে তুমি কাস্টমার কেয়ারে কাজ করতেছো, আচ্ছা প্রতিদিন তুমি কয়জনকে ফোন দাও, স্যার প্রতিদিন আমরা এই 50 জনকে দিই, না 50 জন হবে না, এখন থেকে প্রতিদিন 90 জনকে তোমার ফোন দিতে হবে, স্যার এটা তো কঠিন না, তোমাকে ট্রায়াল দিলাম, দায়িত্ব দিলাম, আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা এই জায়গায় রিচ করতে চাই। এরপর পুরো টিম সহ একটা প্ল্যান করলেন যে আমরা প্রতিদিন কতজন কাস্টমারকে রিচ করি, বললো যে আমরা 10,000, না এটাকে 1 লাখে নিতে হবে, এই যে 10x নাম্বারটা আপনার ব্রেনে 10x করেন, এই 10x ওদের কাজ দিয়ে আবার সবার মধ্যে 10xটাকে ছড়ায় দেন, তখন এই পুরো জিনিসটা একসাথে কাজ করা শুরু করবে। তারপর মেট্রিক্স, ডিফারেন্ট ডিফারেন্ট মেট্রিক্স ইউজ করেন, যে আমার যেমন ROS, রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং, আমি অ্যাডে $1 ব্যয় করলে আমার কয় ডলার রিটার্ন আসতেছে, রিটার্ন, এই যে ROS-টা ইম্পর্টেন্ট। তারপরে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, ক্যাক যেটা বলি আমরা, এই অ্যাকুইজিশন কস্ট তার মানে হলো আমার একটা কাস্টমার অনবোর্ড হইতে তার পিছনে আমার কত টাকা মার্কেটিং এ খরচ করা লাগে। তারপরে LTV, কাস্টমার লাইফ টাইম ভ্যালু, এই যে দিস ইজ দ্য মেট্রিক্স, যে আমার একটা কাস্টমারের লাইফ টাইম ভ্যালু কত। তাহলে আমি যদি বুঝি আমার একটা কাস্টমারের লাইফ টাইম ভ্যালু 50,000 টাকা, এবং এই 50,000 থেকে আমার 10,000 টাকা প্রফিট হয়, তাহলে ওই কাস্টমারকে আমি 5,000 টাকা খাওয়াই ফেললে, 5,000 টাকা গিফট দিলে আমার লস নাই। এরকম অনেকগুলো মেট্রিক্স আছে, যে মেট্রিক্স দিয়ে আমি মিলাবো যে আমার কোম্পানির গ্রোথটা ঠিক মতো হইতেছি না বা কোন জায়গায় আটকাচ্ছে, সেটা ধরে ধরে আপনি তখন ডিসিশন নিতে পারবেন। সো দিস ইজ 3 সিস্টেম। সো এইগুলো আমরা ডিটেল কথা বলছিলাম। হার্ট সিস্টেম, দ্য হার্ট সিস্টেম ইজ what something looks like, your uniform, your logo, your decoration are examples of heart system. Whether you look at McDonald's, KFC or Starbucks, they have decor that is repeated in every store. আপনি ম্যাকডোনাল্ডসে যান, পৃথিবীর সব জায়গায় একই রকম, স্টারবাকসে যান, সব জায়গায় একই রকম, KFC-তে যান, পৃথিবীর সব জায়গায় একই রকম। কিভাবে? বিকজ অফ দ্য হার্ট সিস্টেম। হার্ট সিস্টেমে এই সব কিছু সুন্দর করে তার লেখা আছে, যে কে কোন ইউনিফর্ম পরবে, কে ক্যাপ পরবে, কে পরবে না, তার নেম প্লেট এখানে থাকবে কি থাকবে না, সব কিছু, কে কখন ডিউটি করবে, কখন ডিউটি থেকে বের হবে, কে কখন টয়লেট পরিষ্কার করবে, প্রতি আওয়ারে এটা লেখা আছে সুন্দর করে, আবার টিক মার্ক দিতে হয় যে হ্যাঁ, দিয়ে সাইন করবেন, আমার কাজটা আমি করছি। আপনি সাইন করেন নাই, ওই আওয়ারে আপনার ডিউটি ছিল, অটোমেটিক আপনার বেতন থেকেই টাকা কেটে যাবে, যে ওই কাজটা আপনি না করার কারণে। এত চমৎকার ভাবে ডিফাইন করা থাকে বিদায় কিন্তু অটোমেটেড প্রসেস কাজ করে। এই যে অ্যামাজন কিভাবে ওয়ার্ল্ডের নাম্বার 1 ই কমার্স কোম্পানি, কেন বাংলাদেশে ই কমার্সের জোয়ার বলে আমরা ফাটাই ফেলতেছি, আলটিমেটলি ওই ধরনের এক্সপিরিয়েন্স দিয়ে দিতে পারা ই কমার্স নাই। খেয়াল করে দেখেন, অ্যামাজন মানে এমন ভাবে ডেটা ড্রিভেন এবং নলেজ ড্রিভেন করে ই কমার্স স্টোরটা সাজাইছে, আনবিলিভেবল। এবং আপনি অ্যামাজনে, আমার মোবাইল দিয়ে আমি ঢুকবো, আমি একরকম দেখবো, আপনারটা দিয়ে ঢুকবেন আপনি আরেক রকম দেখবেন, এরকম 100 জন একসাথে যদি অ্যামাজনে ঢুকেন, দেখবেন 100 জনের জন্য অ্যামাজন 100 রকমের। হাউ ইজ ইট পসিবল? কত ইন্টারেক্টিভ ওয়েতে জিনিসটাকে ডিফাইন করছে, আপনার পারচেজ স্টোরি, আপনি কতবার ভিজিট করতেছেন, আপনি কোন পেজে কতক্ষণ তাকায় আছেন, কোন প্রোডাক্টটা কতক্ষণ দেখতেছেন, কোন প্রোডাক্ট পেজে কতক্ষণ ভিউ করছেন, কোন প্রোডাক্টের ডেসক্রিপশন পড়ছেন, ওই সকল নলেজের উপর বেস করে পরবর্তীতে আপনাকে মার্কেটিং করে, পরবর্তীতে আপনার সামনে ওই প্রোডাক্টগুলোকে বেশি পরিমাণে হাজির করে। এবং আপনি কোন ওয়েদারে আছেন, আপনি কোন এরিয়াতে আছেন, এগুলো সব ট্র্যাক করে, আপনি যদি শীতের ওয়েদারে থাকে, আপনি এই যে ধরেন শীতের সময় গিয়ে আপনি জানুয়ারি মাসে ওইখান থেকে ধরেন সোয়েটার পারচেস করছেন অথবা একটা ব্লেজার করছেন, তার মানে এই ডেটাটা ও স্টোর করে রাখছে ওর সিস্টেমে, ঠিক পরের বছর জানুয়ারিতে আপনার সামনে ব্লেজার আর সোয়েটারে সে হাইলাইট করবে। এবং কোন মাসে কখন কোন প্রোডাক্ট আপনি কিনেন আপনার মনে নাই, কিন্তু অ্যামাজনের মনে আছে, ঠিক ওই টাইমে ওই জিনিস আপনার সামনে হাজির করে। ধরেন আপনি প্রতি বছর ধরেন একটা টাইমিং ডিসেম্বর মাসে আপনি ফ্যামিলি নিয়ে একটা ট্যুরে যান, এবং প্রতি বছর এটা আপনি যান, এটা আপনার মাথায় নাই কিন্তু অ্যামাজন জানে। জানার কারণে ওই সময় ট্যুরের জন্য যা যা জিনিসপত্র লাগে, আপনি দেখবেন অ্যামাজন আপনাকে ঠিক ওই জিনিসগুলো আপনার সামনে দেখাচ্ছে, যে ইয়েস আমার একটা ট্রলি লাগবে, আমি বেবি বা ফ্যামিলি নিয়ে ট্যুরে যাব, আমার এই এই জিনিসগুলো লাগবে, এই সবগুলো জিনিস দেখবেন আপনার সামনে হাজির। আরে আচ্ছা, আপনি না কিনে বেরোতে পারবেন না। দিস ইজ দ্য পাওয়ার অফ সিস্টেম, যে একটা কাস্টমারের সবকিছু এমন ভাবে ব্যাক এন্ডে ডিজাইন করা, আপনি নিজেও বুঝবেন না যে চয়েস সাইকোলজির কি চমৎকার প্রয়োগের মাধ্যমে আপনি কোন মাসে কখন কোন জিনিস কিনেন সবকিছু সে জানে, এবং ওইভাবে আপনার জিনিসগুলো রেডি করে। এবং কেমন করে করে আপনি অবাক হবেন, যে ধরেন
অ্যামাজনে অর্ডার করবেন, আপনার ব্লেজার বা যে যে জিনিসগুলো লাগবে ওইটা আপনার একদম নিয়ারেস্ট আউটলেটে সে পাঠায় রাখে। আপনি কিনতে অর্ডার করার আগেই সে জানে আপনি এই জিনিস কিনবেন, এবং সেই জিনিস সে তার আপনার বাসার আশেপাশের কোনো একটা আউটলেটে দিয়ে রাখে। এবং আপনি যখন অর্ডার করেন ওরা সময় নেয় আপনার কাছ থেকে 3 দিন বা 7 দিন, আপনাকে দেখা গেলো 1 ঘন্টায় ডেলিভারি দিচ্ছে। আপনি ওয়াও ফিল করেন, আরে 1 সপ্তাহ পরে পাওয়ার কথা আমি একদিনে পেয়ে গেলাম, 1 ঘন্টায় পেয়ে গেলাম। দিস ইজ দ্য পাওয়ার অফ সিস্টেম। এইভাবে সিস্টেমাইজ করে বিজনেস করে বিধায় বিজনেস না হয়ে কোনো উপায় আছে? আপনি চিন্তা করে দেখেন তো। আপনি ভাবতেই পারবেন না যে বিজনেস হবে না কেন, কারণ এত চমৎকার করে প্রসেস ডিফাইন করছে। এখন বলেন তো এই বিজনেস কি আসলে প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে? কোনোভাবেই ডিপেন্ড করছে না। এজন্যই একই প্রোডাক্ট দিয়ে একজন বিলিয়নিয়ার হয়, আর একই প্রোডাক্ট দিয়ে একজন কোটিপতি হয়, একজন ফকিরপতি হয়। একই প্রোডাক্ট, একজন কোটিপতি আর একজন ফকির হইতেছে, বিকজ অফ দ্য সিস্টেম। এই যে আমরা 3 দিনে যে কথাগুলো বলছি, স্কিল, স্ট্র্যাটেজি অ্যান্ড সিস্টেম, এই 3টা জিনিস যে বিজনেসে থাকবে ঠিকঠাক মতো, সেই বিজনেস ফ্লাউরিশ করবেই, গ্যারান্টেড, দের ইজ নো ডাউট। সো এই যে জিনিসগুলো করা, এই যে ডিফাইন করা, ব্র্যান্ডিং, আমার কালার কি হবে, এভরিথিং, সবকিছুকে যখন আপনি লিখে ফেললেন, সবকিছু যখন ডকুমেন্টেড করে ফেললেন, এবার দেখেন তো আমার মাথা থেকে চলে গেল পুরা প্রেশারটা। এবং সবকিছু রিটেন, ম্যানুয়ালে আছে কোনো একটা ডিসিশন, ইমার্জেন্সি সিচুয়েশন, এই ম্যানুয়াল খোলো, ওইখানে দেখো তো কি লেখা আছে, স্যার এরকম একটা ডিসিশন এইভাবে লেখা আছে, আচ্ছা ওইটা ফলো করো। তাহলে মানুষ আর আপনাকে ফোন দিবে না, মানুষ ম্যানুয়াল খুললে দেখবে। এখন আমি জানি এই ম্যানুয়ালটা বানানো শুরু করলে কালকেই তো বানায় ফেলবেন না, বানান না, আগামী 6 মাস ধরে বানান। 6 মাস পরে আপনার বিজনেস আপনার সিস্টেম ড্রিভেন ওইটা। দেখেন এইখানে যেই কথাগুলো আমি এখন পর্যন্ত বলছি, কোথাও আপনার 1 টাকা এক্সট্রা লাগতেছে না। আপনি লেখা শুরু করেন যে আমার মার্কেটিং ডিপার্টমেন্ট এইভাবে চলবে, এই অ্যাড রান হবে, এইভাবে চলবে, ও এটা করবে, ওর রোল এটা, লেখা শুরু করেন না। একদম ইচ এন্ড এভরি কর্নার ধরে এলোমেলো এখন লেখেন, 200 পেজ, 500 পেজ লেখেন। এরপর আপনার পার্টনারদের নিয়ে বসেন, টিম মেম্বারদের নিয়ে বসেন, যে কোন কাজটা কিভাবে ডিফাইন করলে, এই করে করে আপনি একটা ফাইনালাইজ করে তারপরে এটা অ্যাপ্রুভাল করে দেন যে এখন থেকে আমার পুরা কোম্পানি এই ম্যানুয়াল, এই কনস্টিটিউশন। একটা দেশ আর একটা কোম্পানির মধ্যে কোনো পার্থক্য নাই। একটা দেশ বড় স্কেলে কাজ করে, একটা কোম্পানি হয়তো ছোট স্কেলে কাজ করে, বাট বাট বাকি সব জিনিস সেম। তাহলে একটা দেশ চলতে যেমন, আপনি কি পৃথিবীতে এমন কোন দেশের নাম বলতে পারবেন যেই দেশে আসলে কনস্টিটিউশন নাই, যেই দেশের কোনো আইন কানুন নাই, যে দেশে কোনো নিয়ম নাই, সবাই সবার মতো চলবে, তাহলে দেশটা চলবে? তাহলে আপনার যে দেশ, আপনার বিজনেস নামের যেই দেশটা আপনি পরিচালনা করেন, যেই দেশের সরকার আপনি, আপনার দেশের কনস্টিটিউশন কই? আপনার দেশের আইন কানুন কই? আপনার দেশের ধারা কই? আপনার দেশের ম্যানুয়াল কই? আপনার দেশের সিস্টেম কই? এগুলা নাই বিধায় আপনার এমপ্লয়ির মধ্যে যার যার মতো চলে, আপনি যে কোনো ভাবে চলেন, আপনার অ্যাকাউন্ট যে কোনো ভাবে চলে, যার কারণে এলো পাথারে আপনার কোনো কিছু আপনারও করে ভাল লাগে না, আপনিও এনজয় করেন না আপনার ব্যবসাটা, আপনার এমপ্লয়িরও এনজয় করে না। একদম লেজে গরু বড় একটা অবস্থার মধ্য দিয়ে আমরা আসলে যাই। আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিও।